হ্যালো ভালোবাসার মানুষগুলো, সবাই কেমন আছেন? আশা করি উপরওয়ালার দোয়াতে সবাই ভালো আছেন। কেরিস স্টোরি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমাদের কেএস স্টোরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ব্রেকিং নিউজ, বাংলাদেশের মাফিয়া কিং রাশিদকে তার গ্যাংয়ের কলিডাররা তার সাথে বেইমানি করে হত্যা করেছে। যে মাফিয়া কিং কখনো মানুষের খারাপ চায়নি, অথচ সে আজ মৃত। গরিবদের মাসিয়া ছিল সে। বাংলাদেশের মাফিয়া কিংয়ের বাইরের দেশগুলো যেমন পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, রাশিয়া ইত্যাদি দেশের মাফিয়ারা বাংলাদেশে আসতে ভয় পেত। গোপনীয় তথ্য থেকে একটা খবর পাওয়া যায় যে দ্য মাফিয়া কিংয়ে হত্যা করার পিছনে বাইরের দেশের কোন মাফিয়ার হাত রয়েছে। এখন বাংলাদেশে আবার মাফিয়ার ত্রুরা মিলে সবার ওপর অত্যাচার করবে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যে মাফিয়া তৈরি করলো তার ছেলে রাশিদকে সবাই চিনে, সে কতটা শক্তিশালী, আর সে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করে, তাকে কিভাবে মারল? এই খবর পুরো দেশে ছড়াচ্ছে। রাশিদ মাফিয়া কিং ছিল, কিন্তু সে কখনো গরিব বা নিরপরাধ মানুষদের ওপর অত্যাচার করেনি। কিন্তু তার সহজ সরলতার সুযোগ নিয়ে তার পিঠ পিছিয়ে ষড়যন্ত্র হয়, যা সে টের পায়নি। আর আজ তার লাশ পড়ে আছে। আজকে থেকে এই দেশ আমার, আমি রাজত্ব করবো এই দেশে। কিন্তু রুদ্র যে আমাদের সাহায্য করছে, তার কি হবে? আর আরও তার সাথে আরও বাইরের দেশের মাফিয়ারা তো আছেই। চিন্তা নেই, আমি সবার সাথে ডিল করে নেব। রুদ্রকে ঢাকা শহর দিয়ে দেব, সবাই আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এমন সময় নিশি দৌড়ে আসলো। বস মহা বিপদ হয়ে গেছে, আমরা তো এবার শেষ। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? বস, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দ্য মাফিয়া কিং রাশেদ নয়, বাদশাহ, সেলিম খানের ছোট ছেলে, সেই বাদশাহ মাফিয়া কিং। নিশির কথা শুনে সবাই অবাক হয়েছে, সাথে সবাই ভয় পেতেও শুরু করেছে। আসলে সবাই এখন একটা মিটিং করছে এখানে। সব শহরের বড় বড় ডন, মাফিয়া, গ্যাংস্টাররা রয়েছে। তুই যে বলতেছ, তোর ধারণা আছে রাশেদ যে ডেঞ্জারাস ছিল, তাহলে ভাবাই যায় না বাদশা কতটা ডেঞ্জারাস ছিল। আমি ঠিক বলছি ম্যাম। এই নেন সেলিম খানের বানানো উইল, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। রোকেয়া উইল হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি সেলিম খান, আমি বাংলাদেশের মাফিয়ার লিডার। আমি এখন আর এই দায়িত্ব নিতে পারছি না। আমার 2 সন্তান আছে, বড় হলো রাশেদ আর ছোট হলো বাদশা। আমি বাদশাকে পরবর্তী মাফিয়া কিং বানাতে চাই। রাশেদ বড় হলো তেমন প্রদর্শই নয়, আর বাদশা যেমন তার শক্তি তেমন তার চিন্তা ভাবনাও। এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে, আর বাদশা পিছন থেকে পুরো গ্যাং কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার 2 সন্তান মারা যায়, তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। বাদশা দেশের বাইরে থেকে বিদেশে মাফিয়াদের কন্ট্রোল করবে। বাদশার চেহারা 3 জন বা 4 জন বাদ দিয়ে কেউ দেখবে না। বাংলাদেশের একজন মাফিয়া কিং, আর সে হলো বাদশা দা মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। সমস্যা নেই, ওকেও খতম করে দেব। বস, আমি এইমাত্র কানাডার ডনের মতো জানতে পেরেছি দা মাফিয়া কিং কানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটাও বলেছে মাফিয়া কিং যেখানে যায় না কেন সেখানে জ্বর উঠিয়ে দেয়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। হো হাইসি, পুরো দেশে খবর ছড়িয়ে দাও সত্যিটা। তোমার মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তারা ভয় পাবে না? জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই ভুলোনি যে বাদশা একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজতেছে। বাদশা এ দেশে আসলে হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমি মারব। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এ দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে ঝড় উঠাতে। দেখি কি ঝড় উঠায়। আমার কাছে পুরো টিম আছে। স্যার, আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যে মাফিয়া কিং এখানে চলে আসবে। আর তাকে এই দেশে মাত্র 3 জন লোক চিনে, কিন্তু তারা কারা আমরা জানি না। এমনকি আমাদের দলেরও হতে পারে। সমস্যা নেই, সবাইকে আস্তে আস্তে শেষ করব। সারা দেশে খবর ছড়িয়ে গেছে বাদশাই আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে।
সবাই আজ পর্যন্ত মাফিয়া কিংয়ের হিংস্রতা তার সম্পর্কে যতটুকু জেনেছে, তার ভাইয়ের মৃত্যুতে আরও হিংস্র হবে এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখান থেকে বাদশাহ এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গার সিআইডি পুলিশ পাহারা দিচ্ছে। সাথে মাফিয়ার লোকেরাও আছে, কারণ বাদশাহ এই দেশে আসলে এই দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, বাদশাকে আজ পর্যন্ত কেউ দেখেনি ৩-৪ জন ছাড়া। কিন্তু তারা কারা কেউ জানে না। অন্যদিকে কানাডায় জিসান, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে। জি বস। আমি তোকে কতবার বলেছি তুই আমাকে নাম ধরে ডাকবি, আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে বাচ্চা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস তোর জন্য তো বিপদ রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়েছে। বাদশা কোনো বিপদকে ভয় পায় না, বাদশা নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে, মনে নেই? আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সবসময় থাকতে। তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই, রাশেদ ভাই আর আঙ্কেল তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করেছিলি, আর পরিণামে কি পেলি? ধোকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কীভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই, সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু বাদশাহ দ্য মাফিয়া কিংয়ের আর হিংস্রতা সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতাও দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাক। মাফিয়ার ক্রুরা তোদের আজরাইল আসছি। যে ভাইকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসতাম, তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যুর পরোয়ানা নিয়ে। হা হা হা। এইদিকে তো দেশের খারাপ অবস্থা। যখন থেকে শুনেছে রাশিদ মাফিয়া কিং না, বরং বাদশাহ দা মাফিয়া কিং, তখন থেকে দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশাহ যে দেশে যায় সেই দেশে কমপক্ষে হলেও 500-এর মতো লাশ পড়বে। এইদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে বাদশাহ যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড করেছে। সিকিউরিটি অনেক কড়া, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। বাদশাহ আর জিসান ছদ্মবেশে দেশে আসলো। জিসানের একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। বাদশাহ ফেক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিংয়ের পরে যখন বাদশাহের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, আপনার নাম? বা জি, ভালো নাম রাকিব। আপনি এই দেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। বাদশাহ তার ফোন দিয়ে একটা মেসেজ করলো, আর সাথে সাথে এয়ারপোর্টে 10টি পুলিশের একটা ব্লাস্ট হলো। সবাই এদিকে ওদিকে দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে তারা শত চেষ্টা করেও বাচ্চাকে এই দেশে আসতে আটকাতে পারল না। বাচ্চার সামনে 2টি গাড়ি থামলো। গাড়ি থেকে 2 জন লোক নামলো, যাদের দেখে বাদশার মুখে হাসি ফুটে উঠল। লোক দুটি বাদশা আর জিসানকে জড়িয়ে ধরল। তারপর বাদশা আর জিসান 2টি গাড়িতে উঠল। গাড়ি নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি দুটি থেমে গেল ঢাকার বাইরে জঙ্গলের মাঝখানে একটা বিশাল একটি সেফ হাউসের সামনে। গাড়ি থেকে বাদশা আর জিসানের সাথে সেই 2 জন লোকও নামলো। 4 জন সেফ হাউসের ভেতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভেতরে, তাই মাফিয়ার ক্রুরা এই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই, আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা, আমরা ভালো থাকি কিভাবে। রাশেদ ভাইয়া মারা যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছা মতো কাজ করা শুরু করেছে। দেশের সাধারণ মানুষদের জীবন অনেক খারাপ হয়ে যাচ্ছে ভাইয়া। দীপ কোথায়? সে আসে নাই? না রে, দীপ আসে নাই। তুই তো জানোস তার আমাদের সাথে দেখা করা কতটা রিস্ক কাজ। দীপ আমাদের সাথে ঠিক সময় দেখা করে নিবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। এখন বল, আমার ভাইয়াকে কারা কারা মেরেছে?
প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই ওই দেখেন। বলে ল্যাপটপে একটা পেনড্রাইভ কানেক্ট করলো। তারপর একের পর এক ছবি দেখতে লাগলো। ভাই এ হলো ডেভিড, রাশেদ ভাইকে মারা ষড়যন্ত্রকারী লিডার, আর বর্তমান মাফিয়া কিং সেই হতে চাই। আর এ হলো রোকেয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। আর এ হলো নিশি, ডেভিডের পিএ। তাছাড়া রুদ্র আছে, যে ডেভিডকে অনেক সাহায্য করছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়ে দিয়েছে। আর তাছাড়া লিটনও আছে ওদের বিষয়ে খবরই হিসাবে। আর ভাই বাহিরের দেশের দুবাই, লন্ডন লর্ড আসলাম খান, চায়নার ডন কিং চং, রাশিয়ার মাফিয়া কিং ডেভিল, আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে, যারা ডেভিডকে সাহায্য করছে। ভাই এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে, যার ফলে আমরা এখন ওকে ধরতেও পারবো না। আর যখন থেকে ডেভিড শুনেছে যে আপনি দেশে এসে পড়েছেন, তখন থেকেই সে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশাহ দ্য মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন লাগছে। রাশেদ ভাইয়ের মৃত্যুতে তোর চোখে পানি পড়েনি, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তার মৃত্যুর খবর এখন আমার চোখের সামনে আসছে। তাহলে ভেবে দেখ ভাইয়া আমার কত আপন ছিল, তার মৃত্যুতে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে, এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। বাদে এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রর কাছে যাওয়া প্রয়োজন। পাগল হয় নাকি? রুদ্র এখন ঢাকা শহরের কিং। রুদ্র কোথায় থাকে তার চেলাপালা ছাড়া কেউ যায় না। আর তুই যদি বাদশাহ দ্য মাফিয়া কিংয়ের পরিচয় নিয়ে যাস, তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির রুদ্রর চেলাপেলাদের কোথায় পাবো? ভাই ওর চেলাফেরারা বেশিরভাগই কলেজ বা ভার্সিটি ছাত্রছাত্রী। আপনি ঢাকা ভার্সিটিতে গেলে ওদের দেখা পাবেন। সেখানেই রুদ্রের চেলাফেলারা বেশি থাকে, আর সেখানে কোনো ঝামেলা হয় রুদ্রর আগে গিয়ে পৌঁছায়। ও তাই নাকি? তাহলে তো খেলা এবার জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেল। রাহুল, সাব্বির আর জিসান বাদশাহর কথা কিছুই বুঝতে পারল না। বাদশাহ কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। বাদশাহর কথা শুনে বাদশাহর দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই ঢাকায় গিয়ে আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথেই থাকবো, ব্যাস। বাদশাহ বুঝে গেল যে জিসান রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাদশাহকে জিসান কিভাবে অর্ডার করতে পারলো। আসলে বাদশাহ আর জিসান বন্ধুর মতো সম্পর্ক, আর রাহুল এবং সাব্বির হলো বাদশাহর কাছের লোক, যারা কখনো বাদশাহর জন্য নিজেদের জীবন দিতেও পিছুপা হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দ্বীপের একটা ফ্ল্যাটে গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশার কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়ার কলিডার। কিন্তু ডেভিড জানে না যে দ্বীপ বাদশার হয়ে কাজ করে। দ্বীপ এখনও বাদশার সাথে দেখা করে নাই। ঢাকা শহরে রোদ্দুর চোলাপোড়াদের আড্ডাখানা, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, সেখানে গিয়ে বাদশাহ অনার্স থার্ড ইয়ারে ভর্তি হলো। শুধু বাদশাহ নয়, সাথে জিসানও ভর্তি হয়েছে। রাহুল আর সাব্বিরকে সবাই চিনে, কারণ তারাও মাফিয়ার স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশাহ ছদ্মবেশ ধরে, অর্থাৎ পুরাতন একটি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুইয়ে রেখেছে। বাদশাকে দেখতে একেবারে খ্যাত খ্যাত লাগছে। বাদশাহ জিসানকে ভালোভাবেই যেতে বলল।
জিসান ভার্সিটিতে চলে গেল আর বাদশা যাচ্ছে তার ছদ্মবেশে। কে দেখে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেট আপে যাচ্ছে। বাদশা ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখল চারদিকেই গুন্ডা টাইপের ছেলেমেয়েতে ভরা। তবে যারা ভালো ছেলেমেয়ে তারা র্যাগিংয়ের শিকার হচ্ছে। বাদশা জানে যে তাকেও র্যাগিংয়ের শিকার হতে হবে এবং তাই হলো। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল, এই খ্যাত এদিকে আয়। বাদশা পিছনে তাকিয়ে দেখল একটা বখাটেদের গ্রুপ ডাকছে তাকে। আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে। এই বয়রা আমাদের কথা কি কানে ঢোকে না নাকি? জি ভাই, শুনেছি। তাহলে দাঁড়িয়েছিলি কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকে চিনি না এই ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ খ্যাত আছে নাকি এই ভার্সিটিতে? আরে মাহিম, থাম এবার। আর তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো তো? এই শালা, তুই কোন এলাকার ভাই রে? না ভাই, আমি কোনো ভাই না। আমি তো আপনাদের ভাই বলেছিলাম, আপনারাই তো ভুল বুঝলেন। মাহিম কোনো কথা না বলে বাদশার গালে দুটা থাপ্পড় দিল ঠাস করে। বাদশার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত মুঠো করে রেখেছে। বখাটেরা তো জানে না বাদশা চাইলে তাদের মারতে 2 মিনিটেরও কম সময় লাগবে। তোর কত বড় সাহস, তুই আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আমি আজকে মেরে ফেলবো। আরে দোস্ত, থাম এবার। আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবি, বুঝতে পারছিস? ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেলে আমি ওকে থামাতে পারবো না। বাদশা আর কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু বাদশার এসব বিষয়ে কোনো ফিলিংস নেই। আপু, এই কাগজটা নেন। কে তুমি? আর এই কাগজে কি আছে? আপনি দেখে নেন। মেয়েটি কাগজ নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে আর সাথে সাথে বাদশাকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। বাদশা এটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। বাদশা বুঝে গেল যে ওই চিঠিতে এমন কিছু আছে যার কারণে মেয়েটি রেগে গেছে। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? বাদশা পিছনে তাকিয়ে দেখল বখাটেরা কেউ নেই, সবাই যেন মিস্টার ইন্ডিয়া হয়ে আছে। আপু, আসলে আমি কিছুই করিনি। আমি র্যাগিংয়ের শিকার হয়েছি, আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা বলার জায়গা পাস না? আহা মিলি, ছাড় না। তুই তো জানিস এই ভার্সিটির কি অবস্থা। আর এই ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে। এ জীবনও তোকে এরকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলেছিস কিয়া, এরকম খ্যাতমার্কার ছেলে তো রুম ডেটের মানেও জানে না। এই, তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখে তো এই ভার্সিটিতে প্রথম দেখছি। কোন ইয়ার তুমি? আমি এই ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাদশার কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। আচ্ছা, আমাকে কি 3rd ইয়ারের ক্লাসরুম দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাদশা ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাদশা একেবারে পিছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসে স্যার আসার পরপর সবাই রুমে গিয়ে ঢুকলো। কেয়া আর মিলিও আসলো। বাদশা অবাক হলো যখন এই বখাটেদের গ্রুপও ক্লাসে গেল, আর বখাটেরাও বাদশাকে দেখেও অবাকের শীর্ষে গিয়ে পড়ল। ক্লাসে স্যার আসলো। এসে বাদশাকে দেখেই প্রশ্ন করলো, এই ছেলে, তুমি কে আর এই ক্লাসরুমে কি করো? স্যার, আমার মনে হয় এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছে। না স্যার, আমি এই ক্লাসেরই স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তা এইভাবে খ্যাত হয়ে সেজে এসেছো কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামাকাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করতে এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসের অনেকেরই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। স্যারের কথা শুনে
বাদশা খুব ভালো করেই বুঝতে পারল, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই বাদশার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে বাদশা ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিসানকেও দেখা যাচ্ছে। বাদশা যখন জিসানের কাছে যাবে তখন মাহিম আর গ্যাং বাদশার কাছে আসলো। কিরে তোর দেখি যাবার বেশি চলে, সেটা তোমরাই জানো। তোর দেখি মুখ বেশি চলতাছে। তুই কিন্তু বেশি কথা বলতেছিস। আর তুই আমাদের তুমি করে বললি কেন? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। এখন আমাকে যেতে দাও। বলেই বাদশা হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক দিয়ে বাদশার পিঠে একটা বাড়ি মারল। হকি স্টিকটা ভেঙে গেল আর বাদশা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। এই ঘটনা দেখে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল অথচ বাদশা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না বাদশার কাছে এসব অ্যাটাক কিছুই না। বাদশা মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাসের গেট থেকে দৌড়ে গিয়ে একটা গাড়িতে উঠে পড়ল, যে গাড়িতে জিসান আগে থেকেই ছিল। কিরে তুই ওদের কিছু বললি না কেন? এখন তো খেলা মাত্র শুরু হলো, তুই শুধু দেখ আগে আগে হতা হেকা। শোন, আজকে একটা খবর পেলাম যে ওই মহিমেই হলো রুদ্রের রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমে যাবে। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই, এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। ভাই, খবরটা হলো আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাহিম নামে একজন মাফিয়ার ক্রু আছে যে রুদ্রের বিশেষ, আর তাকে কোনো মতে রাগিয়ে তুলতে পারলে রুদ্র তার গর্ত থেকে বের হবে। ভাই, শুধু ডেভিডকে ধরলেই হবে না, দেশের বাহির থেকে যারা ডেভিডকে সাহায্য করছে তাদেরকেও ধরতে হবে। সাব্বির একেবারে ঠিক কথা বলেছে। ওদেরকে এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন এই বাদশা দা মাফিয়া কিংয়ের সাথে পাঙ্গা নিতে আসবে না। তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল, ভালো করে শোন। দীপ এখনও জানে না যে আমরা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে, সেই দিনই রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসেবে আসবে। কেন আসবে? বাদশা একটা পৈশাচিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির, রাহুল আর জিসান একই অবস্থায় বসে আছে। তারা জানে বাদশার এই হাসির কারণ অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছুর লক্ষণ। কারো তো কপালে আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কে? রাত 8টার দিকে বাদশা আবার ফ্ল্যাটে আসলো। বাদশা ফ্ল্যাটে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে। কিরে, তোরা এখনো বসে আছিস? তুই জানাস আমরা কেন এখানে বসে আছি? তুই যে হুট করে বেরিয়ে গেলি কাউকে কিছু না বলে, আমাদের কি টেনশন হয় না? কুল ডাউন গাইস, কালকে সকালে বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান। বাদশা দা মাফিয়া কিংয়ের মাস্টার প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কথা বলে না। সবাই জানে বাদশা এখন কিছুই বলবে না। সকালবেলা জিসান, সাব্বির, কোথায় তোরা? তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কিরে, সকালবেলা গরুর মতো চেল্লামেল্লি করছিস কেন? টিভিতে দেখ কি হয়েছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিং রুদের ডান হাত মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাতে রাখা হয়েছে। তার এমন নির্মম হত্যা কে করতে পারে? এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। আপনাদের প্রশ্ন মাহিমের খুনি দিয়ে দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে যে নোবডি ক্যান ফাইন্ড মি, রুদ্র, আই চ্যালেঞ্জ ইউ, ইফ ইউ হ্যাভ গেটস দেন ক্যাম ইন দ্য ইউনিভার্সিটি, আই অ্যাম অলরেডি রেডি। কে এভাবে লিখতে পারে? এখন সেটাই হলো প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাদশার দিকে তাকালো। জিসানরা নিউজ দেখতে দেখতে বাদশাও ঘুম থেকে উঠে গেছে। বাদশা, তুই এই খুন করেছিস? ভাই ছাড়া এই রকম হিংস্রভাবে কে খুন করবে? ভাই, আমাদের একবার বলতে পারতেন
আমরা ওর খেল খতম করে দিতাম। আপনি এত কষ্ট করলেন কেন? তোদের এতজনের প্রশ্ন দিতে পারবো না, কিন্তু একটা কথাই বলবো যে বাদশাস ডেথ গেম ইজ অন। অন্যদিকে যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে কারা বাচ্চাকে সাহায্য করছে, আমরা কারো উপর বিশ্বাস করতে পারছি না। তুই যাবি? আমার প্ল্যান মতো চললে তোর কোনো ক্ষতি হবে না। এইদিকে জিসান চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন না যাওয়ার কি আছে? জিসান ভার্সিটিতে চলে গেল আর বাদশা আবার গেল আত্মিক স্টাইলের হিরো আলম ভার্সনে। আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দ, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আবার যারা র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যে রয়েছে। বাদশা গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল, কারণ ক্লাস শুরু হতে এখনও অনেক দেরি, আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিওর নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনের ওয়েটার সজীব আসলো। বাদশা সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না কিছু লাগবে না, কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন? কি বলবো মামা, পরিবারের অনেক চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো। আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমার ডিউটির সময় কথা বলা বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আর আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার এই ক্যান্টিনের যত ক্ষতি হবে তা আমি দেব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি। সবাই আমাকে ছোট লাট বলেছে, কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মরল না মাহিম, একেবারে খারাপ লোক। তার মৃত্যুতে কে কি করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দিব। আচ্ছা দিও। এখন বলো তো তোমার পরিবারে কে কে আছে? অসুস্থ মা, এক বেকার বড় ভাই, আর আমি। তোমার বাবা কোথায়? আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে। তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখা অনেকটুকুই করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়াশোনা করে এত ছোট চাকরি করবে না। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া, আপনি এত বড় উপকার করলেন আমাদের। আরে বাদ দাও এসব বিষয়। কি রে সজীব, এই খ্যাতের সাথে কি কথা বলস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলেছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞেস করছিল। জানো মিলি আপু, কে আপু? রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাদশা সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। না মানে আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানে লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারেই বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলেই যখন উঠতে যাবে, কেয়া তার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও আমাদের কথা না শুনে? মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। কি আবল তাবল বলতেছেন? আমি আবার খুন? হাসালেন। অসম্ভব, গতকাল তো আমি হুডি পরেছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? আপনি কি সত্যি আমার চেহারা দেখেছেন? ভালো করে ভেবে দেখেন। আসলেই গতকাল সেই খুনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ির কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ডস নেই ভার্সিটিতে? আমার মতো খ্যাতের আবার ফ্রেন্ডস? কেন, ইউবি ফ্রেন্ডস? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেই দিনের ব্যাপারের জন্য সরি। আমি জানি সব করেছে মাহিমি। আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে ফ্রেন্ড হবে না? না তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ডস। বাদশার দিকে হাত বাড়ালো। বাদশা কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সেই সময় জিসান আসলো। রাকিব কি করছে এই জায়গায়? বাদশা জিসানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিসান আর বাদশা যে একে অপরকে চিনে, এটা কেউ যেন না জানতে পারে। জিসান, তুমি কি রাকিবকে চেনো নাকি?
না আসলে কালকের ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেখানেই পরিচয়। তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাদশার দিকে জেসান আর চোখে তাকালো, কারণ বাদশা কোনো দিনও মেয়েদের সাথে মিশেনি। তাহলে তোমরা থাকো, আজকে আমি আসি, কালকের অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলে বাদশা চলে গেল। পরের দিন সকালে আজকে যে করেই হোক না কেন রুদ্রকে মারতে হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবে? তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাচ্চা? বাদশা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশা জিসানের সাথে আজকে রাহুল আর সাব্বিরও এসেছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসেবে দীপ এসে গেছে। বাদশাকে আর জিসানকে এখনও দেখতে পারেনি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাচ্চা, কোথায় তুই? তুই না বলেছিলি ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হয়েছে? এসব বাদশা এখানে কিভাবে আসবে? তুই জানোস না বলে কথাটি বলছিলি। বাদশা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ভার্সিটিতেই ওকে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরোটা দেখে নিল। দীপ দেখল দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন। রুদ্রের মোবাইলে একটা মেসেজ আসলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রের ইগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল। রুদ্র সেইখানে গিয়ে দেখল একটা রুম আছে। রুদ্র সেই ঘরের ভিতরে প্রবেশ করলো। রুদ্রের পিছু পিছু ওর লোকের সাথে দীপ আর ভার্সিটির ছেলেমেয়েরা এলো। তারা রুমে গিয়ে দেখল সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগে বাদশা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাদশা ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্রের আস্তে আস্তে চোখ খুলছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার আর কিছুই মনে নেই। রুদ্র এখন 2টা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বাদশা। কিন্তু রুদ্র বাদশার মুখ দেখতে পারছে না, কারণ বাদশার মুখে মাস্ক পরে আছে। কে রে তুই? তোর মৃত্যু। কুল কুল, এত গরম হওয়ার কিছু নেই। বাদশা একটা পকেট নাইফ বের করে রুদ্রের হাত বারবার গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করছে আর সাউন্ড স্পিকারে গান বাজাচ্ছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে। এবং এই শব্দই যথেষ্ট বাদশার জন্য। আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। বাদশা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল পুরো 1 প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো। ধারালো পিন, আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিলিমিটারের ব্যবধান আছে শুধু। না ভাই, আমি সব বলবো, আমাকে ক্ষমা করে দিন ভাই।
ভাই সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাই ল্যান্ডলর্ড আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের উপর অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের উপর হামলা করে। আসলাম খান হেরেই যাচ্ছিল, ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন দিয়ে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা করতে পারবে। রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সে সময় চীনের ডন কিং জং আসলো, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসলো। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে। ভাই তারপর ডেভিড বাকি ডনদের সাহায্যে এই দেশকে জাহান্নামে পরিণত করে তোলে। ভাই আমি আর কিছুই জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মাফিয়ারা কি এখনো দেশে আছে? ভাই তারা নিজ নিজ দেশ থেকে ডেভিডকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদের এই দেশে কিভাবে আনবো? ভাই সেটা ডেভিড জানে। তাহলে আমাকে ডেভিডের ঠিকানাটা দে। ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো? বলছি ভাই ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই এখন আমাকে ছেড়ে দিন, আমি এখন থেকে আপনার দল। আচ্ছা তুই আমাকে বলতো, সেই দিন তুই ইচ্ছা করলে কি ভাইয়াকে বাঁচাতে পারতি? হয়তো ভাই পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলে বাদশা রুদ্রের গলার ব্লেড দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে গল গল করে রক্ত বের হওয়া শুরু হলো। তখনই বাদশা একটা চিৎকারের শব্দ পেল। বাদশা পেছনে তাকিয়ে দেখল কেয়া চিৎকার দিচ্ছে। বাদশাকে এভাবে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। কেয়া রুম থেকে দৌড় দিল। বাদশা তার পিছনে দৌড়াতে লাগলো। কেয়া আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কেয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেল। আরেকটা কথা, বাদশা আর কেয়া ছিল বিল্ডিংয়ের টপ ফ্লোরে। কেয়া দেখল তার সামনে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া আমাকে বাঁচাও, আমার পেছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলে কেয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাদশার সামনে আসলো কেয়া আর কেয়ার ভাই। কেয়ার ভাই বাদশার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাদশার চেহারা দেখল তখন কেয়ার ভাইয়ের হাত কাঁপা শুরু করলো। আর একসময় রিভলভার পড়ে গেল। কেয়ার ভাই আর কেউ না, দীপ, যে বাদশার আসল পরিচয় জানে। দীপ বাদশার পায়ের সামনে শুয়ে পড়ল। ভাই আমার বোনকে ক্ষমা করে দাও, সে তোমাকে চেনে না তাই এমন করেছে। ভাইয়া এটা সেই খুনি, আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। ভাইয়া তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। চুপ কর তুই, বাঁচতে চাইলে তুই ক্ষমা চেয়ে নে। কেয়ার মাথায় কিছুই ঢুকছে না। সেই সময় তার কাছে জিসান, সাব্বির আর রাহুল আসলো। বাচ্চা কাজ কি শেষ হয়েছে? জিসান তুমি? জিসান একবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাদশার দিকে তাকালো। সাব্বির, রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। কেয়া আর কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছুই নেই কেয়া, মাথায় এত প্রেশার নিতে পারিনি তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ তোর বোনকে বাসায় নিয়ে যা, আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড, তুই এই ঠিকানা কোথায় পেলি? রুদ্রের থেকে সব জেনে নিয়েছি। আর দীপ আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে। ওকে ভাই। তারপর বাদশা, জিসান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশা গাড়ি গোডাউন থেকে অনেক দূরে পার্কিং করলো। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপার ছিল না। আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড তার গার্লফ্রেন্ড, ডেভিডের খাস চামচা লিটন আর ডেভিডের পিয়ে নিশি আছে। ও তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির ভিতরে যা। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভেতর গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাদশা আর জিসান দরজার কাছেই লুকিয়ে আছে।
কিরে তোরা এখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি, তোরা কিভাবে এই জায়গায় আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা বলেছিল। রুদ্রকে তো আমি বাদশাকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রুদ্র ভাই আর বেঁচে নেই। কি? বাদশা ওকে মেরে ফেলেছে? তা তোরা কি আমাকে এই খবর শোনার জন্য আসলি? না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে নিয়ে এসেছি। কে সে? আমি দরজার পিছন থেকে সামনে এলাম। কে রে তুই? তোদের আজরাইল, বাদশা দা মাফিয়া কিং। সবাই বাদশা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো, তাই গুলিটা লিটনের লাগে। বাদশা যেহেতু দূরে ছিল, তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়া ফায়ারিং করা শুরু করে। আবার এইদিকে বাদশা, জিসান, সাব্বির আর রাহুলও ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাদশা হুট করে হামলা করে, তাই ডেভিডরা কিছু বুঝে উঠতে পারেনি। আর এইদিকে রোকেয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে বুলেটের তুফান চলছে, তাই রোকেয়াকে রেখেই নিশি আর ডেভিডের পিছনে দরজা দিয়ে বের হয়ে যায়। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, ডেভিড তো বেরিয়ে গেল। বাদশা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা ছিল পৈশাচিক হাসি। এই হাসির মানে বাদশার প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে, মৃত্যুর খেলা। আমি চেয়েছি বলে যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছু বুঝতে পারছি না। বাদশার খেলা বাদশা আর আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝিয়ে বল একটু। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দ্বীপের সাথে অনেক কথা আছে, আজকেই সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের। মানে? এখনই সব মানে বুঝলে কি হবে? সন্ধ্যায় সব কিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করতে হবে। রোকেয়া গুলি খেয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দ্বীপ ফ্ল্যাটের কাছে আসলো। আমাকে একবারও বললে না ভাই যে তোমরা সেই ভার্সিটিতে ভর্তি হয়েছো, তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুইও ওদের মতো আমাকে আটকাতি। যাক, এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। রোকেয়ার কি অবস্থা করেছো? তাকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে, এখন ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে। আগে দীপ বল, কেয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে, আমি ওকে সব বলে দিয়েছি আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড দীপ? তুই কি জানিস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়বো তুই ভাবতেও পারবি না। এখন যদি কেয়া কাউকে কিছু বলে দেয়? আমি কাউকে কিছুই বলবো না। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন? তুই জানিস না বাদশা ভাই এসব পছন্দ করে না? এ তোমাদের কাছে বাদশা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কেয়া? বাচ্চা তুই কি চাস কেয়া এখানে থাকবে কিনা? মানেটা হলো আমি বাদশাকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। কেয়া আমাদের সাহায্য করতে পারবে ভাই, কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু তুই এটা তো বল, ডেভিডকে তুই কেন যেতে দিদি? বাদশা আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এইসবের সাথে ফরেনার মাফিয়ারা আছে, এটাতে আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু এসবের সাথে ডেভিডকে যেতে দেওয়া বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছা করলে সেখানে ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব।
আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেনার ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিডের মৃত্যুর পরে সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে, সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে, আর তার জন্য তার ফরেনার ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবাই তো বুঝলাম, কিন্তু রোকেয়ার কি করবি? বাদশাহ কিছু বলবে তার আগে রোকেয়ার আওয়াজ শুনতে পেল সবাই। মনে হচ্ছে রোকেয়ার জ্ঞান ফিরেছে। তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেভিড আর ফরেনার ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কি বলবে? এমনিতে বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিসান, আমার একটা নীতি আছে। আমি কোনো মেয়ের উপর হাত তুলি না, মারতে হলে এক গুলিতেই মেরে ফেলি। কেয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করবে, আর এজন্য তোমার যা করা উচিত তাই করবে। ভাই কেয়া কি পারবে? ওয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কেয়ার খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাদশাহ আর সবাই রুমের বাইরে সোফায় বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। কেয়া, ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কেয়া তোকে খুন করতে দেখি যেভাবে ভয় পেয়েছিল, রোড থেকে তোর জন্য ঘৃণা দেখছিলাম, আর সেই কেয়া তোকে সাহায্য করছে। আমারও এক প্রশ্ন। আসলে ভাই কেয়া যদি জানতো যে তুমি বাদশাহ দা মাফিয়া কিং, তাহলে সে কখনোই তোমাকে দেখে ভয় পেত না। কেন, কেয়া কি আমাকে চিনে নাকি? জি ভাই, ভাই কেয়া আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শুনেনি, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই সে আপনার নাম অনেক আগে শুনেছিল। বাচ্চা নাম তো দেশে কেউ জানতো না, তাহলে কেয়া কোথা থেকে জানলো? দেশের কেউ জানতাম না, কিন্তু আমি তো জানতাম বাদশাহ দা মাফিয়া কিং এর কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম যে সব মাফিয়ারা খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষদের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশাহ ভাইয়ের মতো। তখন থেকে বাদশাহ ভাই যখন দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কি করতে, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকে কেয়া বাদশাহ ভাইকে ভালোবাসা শুরু করেছে। কেয়া আমাকে বাদশাহ ভাইয়ের ছবি দেখাতে বলেছিল, কিন্তু আমি তাকে বাদশাহ ভাইয়ের ছবি দেখাইনি, কারণ বাদশাহ ভাইয়ের হুকুম ছিল। ভাই আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসে। তা হয় না দীপ। কেন নয়? বাদশাহ পিছনে তাকিয়ে দেখে কেয়া বাদশার পিছনে দাঁড়িয়ে আছে। সে বাদশার সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফের সাথে কেউ যুক্ত হোক। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি আর চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিলিয়ে এক জীবন গড়তে চাই। কেয়া এসব কথা পরে হবে, এখন বলো রোকেয়ার থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসে। এই কথা শোনার পর বাদশা পৈশাচিকভাবে হাঁটা শুরু করে। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে আর সবাই রেডি হয়ে নে। আজকে রাতে খেলা হবে মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। আমার কথা কি একটু ভাবা যায় না? কেয়া, তুমি কি জানো যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা ভালোবাসা কি না, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। দেখা আমাদের হবে, এটা শিওর। বিকেল 4টার দিকে সবাই রেডি হয়ে গেল। আমিও রেডি। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ডেথ সেখানে অনেক রিস্ক আছে। আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরে আসতে পারি। আই ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো।
তারপর বাদশাহ কেয়াকে একটা রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাতে কেয়াকে রুমের ভিতরে আটকে রাখে। বাদশা, দরজা খোলো। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা, 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর বাদশাহ কেয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পরে সবাই সেখানে পৌঁছালো। বাদশার গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। এখানে সব হারামিরা একসাথেই আছে। তাহলে আমরা ভেতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মানে হলো সিসিটিভি মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে বাচ্চা ভাই। তারা এখন সবাই বাচ্চা ভাইয়ের কথা মতো কাজ করছে। তারা এখন মনিটরে রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারদিকে যেসব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলল। সবাই পিছনের দরজা দিয়ে ভেতরে গেল। মিটিং রুমের দরজার আড়ালে দাঁড়ালো সবাই। চিন্তা করিস না, আজকে এখানে কেউ বাঁচাতে পারবে না। ফরেনার ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে মেরে ফেলল সাইলেন্সার বন্দুকের সাহায্যে। সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশা আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পিছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশার প্রথম গুলিটা পাকিস্তানের ডনের লেগেছে। তারপরের গুলিটা দুবাইয়ের ল্যান্ডলর্ডের লেগেছে। এইদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সেফ রেখে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফরেনার ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবার গুলিও শেষ হয়ে গেছে। বাচ্চা, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তারপর দুজনে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে। প্রথম বাদশা কভার ফাইট করলেও পরে অ্যাটাক টেকনিক ইউজ করে। একসময় ডেভিড বাদশার লাথি খেয়ে ফ্লোরে পড়ে গেল। ডেভিডের সামনে তার বডিগার্ডের বন্দুক পড়ে রইল। সেটা ডেভিড হাতে নিয়ে বাদশার দিকে তাক করে গুলি করল। কেউ কিছু বোঝার আগে কেয়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সবাই ঠিক পড়ছেন, কেয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া বাদশার সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলা। কথাটা বলে বাদশা তার ফ্লাইং কিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাদশা কুংফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে। ফলে তার গলার হাড় ভেঙে যায় আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। আমার ভাইকে কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলে বাদশা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারল, আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায়, আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানেই তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর বাদশারও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাদশা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেলল। হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছু নেই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে, এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাকে খুঁজে যাচ্ছে। তাই বাদশা কেয়ার কেবিনে গেল, আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসল। কেন আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও ছিল,
সেই জানলার কাচ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশা দ্য মাফিয়া কিংকে ভালোবেসেছি, অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়। আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার ব্যাপার নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি? হুম। এক সপ্তাহ পর বাদশা আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশা এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সেই রুমের ভিতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপছে। বাদশা কত কিছু ভাবছিল যে কেয়া তাকে দেখে পায়ে সালাম করবে, আর সে এখানে বসে বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তা কি চোখে পড়েছে? কেন চোখে পড়বে না? আসলে আমি ফেসবুকে গল্প পড়ছিলাম আমার প্রিয় লেখক রাকিব হাসান রাজের আইডিতে। এই গল্প 2020-এর শেষ গল্প তার। সে তার লাস্ট গল্পের লাস্ট পর্বে বলে দিয়েছে যে এই সপ্তাহে আর কোনো গল্প দিবে না। ও, এইসব ফালতু লেখকের গল্প ছাড়া তো। আর জামাইকে যে সালাম করতে হয় তা কি তুমি জানো না? খবরদার, আমার প্রিয় লেখকের নামে কিচ্ছু বললে আজকে বাসরের কথা ভুলে যাও। এই রে, আমার বউটা মনে হয় রেগে গেছে। আচ্ছা জান, সরি, আর বলবো না। বাদশা আর অপেক্ষা না করে কেয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝেই নিয়ে নিল। গভীর চুমুরে লিপ্ত হলো দুজনে। বাদশার ঠোঁটে চুমু খেতে খেতে কেয়ার গলায় চুমু দিয়ে সরে আসে বাদশা। বাদশা কেয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে সরে আসতে নিতেই কেয়া বাদশার গলা জড়িয়ে ধরল। বাদশা কেয়ার হাত ছাড়িয়ে পাশে শুয়ে কেয়াকে ওর দিকে ফিরিয়ে নিল। বাদশার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। কেয়া আলতো হাতে বাদশার গাল স্পর্শ করল। বাদশা কেয়ার হাত টেনে সেখানে চুমু দিল। তারপর কেয়ার কাছে এগিয়ে এসে ওর গলায় মুখ ডুবালো। কেয়া চোখ বুঝে বাদশার স্পর্শ উপভোগ করছে। বেশ কিছুক্ষণ যাবৎ কেয়ার গলায়, কাঁধে ঠোঁট ছুঁয়ে মাথা উঠালো বাদশা। বউ, ও বউ। বাদশার মুখে বউ ডাক শুনে চোখ খুলল কেয়া। বউ ডাকটায় আলাদা এক রকম শিহরণ বয়ে যায় কেয়ার শরীর মন জুড়ে। বাদশার দিকে তাকায় কেয়া। আবার ডাকো। বউ, আমার বউ। হালকা হাসলো বাদশা। কেয়ার চোখের কোণা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বাদশা কেয়ার গালে ঠোঁট দিয়ে কেয়ার অশ্রুগুলো চুষে নিল। কেয়ার ঠোঁটের মাঝে বাদশার ঠোঁট জোড়া যেন নিজের হারিয়ে যাওয়া গন্তব্যে খুঁজে বেড়াচ্ছে। কেয়া চোখ বুঝে বাদশার ভালোবাসাগুলো উপভোগ করছিল। কেয়ার শাড়ি কোমর পর্যন্ত নামিয়ে দিল। কেয়ার কাঁধে গলায় চুমু খেতে খেতে কেয়ার শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে কেয়ার ওপর নিজের ভর ছেড়ে দিল। কেয়ার গলায় ঘাড়ে অনবরত চুমু দিতে লাগলো বাদশা। কিছুক্ষণ পর কেয়ার গলা থেকে সরে এসে ওর খালি পেটে ঠোঁট ছোঁয়াতে থাকে বাদশা। আজ আর নিজেকে আটকাতে চাইছে না বাদশা। কেয়া তো বিয়ে করা স্ত্রী। আজ আর কোনো বাধা নেই ওদের মাঝে। কেয়াকে নিয়ে আজ সুখের সাগরে ভেসে যেতে চাইছে বাদশা। আজ শুধু দুটো শরীর না, দুটো আত্মার মিল হতে যাচ্ছে। কেয়াকে আপন করে পাওয়ার নেশা বাদশাকে উন্মাদ করে দিচ্ছে আজ। কেয়াকে নিজের ভালোবাসার জগতে নিয়ে যাবে বাদশা। দেখাবে হাজারো রঙিন স্বপ্ন। আজকে দিনটা ওদের মাঝে মধুময় হয়ে উঠবে, জাগিয়ে তুলবে নতুন করে বাঁচার আকাঙ্ক্ষা। সারারাত ভরে কেয়াকে আদরে ভরিয়ে দিল। তারপর বাদশা কেয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই বাদশার বুকে নিজেকে আবিষ্কার করল কেয়া। কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে যাবে, ঠিক তখনই বাদশা কেয়াকে শুইয়ে দিয়ে ওর ওপর নিজের ভর ছেড়ে দিল। কেয়া কিছু বলতে যাবে, তখনই কেয়ার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ওর শার্টের বোতাম খুলতে শুরু করে বাদশা। রে
কেয়ার ঠোঁট থেকে সরে এসে ওর গলায় মুখ ডুবিয়ে দিল বাদশা। বেশ ভালোই যাচ্ছে বাদশা আর কেয়ার দিনগুলি। দুষ্টুমি আর ভালোবাসায় পরিপূর্ণ সময়গুলো বেশ ভালোভাবেই কাটছিল ওদের। রান্নাঘরে এসে কফি বানাচ্ছে কেয়া। কফি বানানোর এক পর্যায়ে কেয়া কারো গরম নিঃশ্বাস নিজের কাঁধে গভীরভাবে পাচ্ছে। দুটো হাত ওর কোমর জড়িয়ে ধরেছে। কেয়ার কাঁধ থেকে গেঞ্জের হাতা সরিয়ে সেখানে ঠোঁট বুলাতে থাকে বাদশা। কেয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসতে থাকে। চুলায় গরম পানি বসিয়ে কেয়া চোখ বুঝে ঠোঁট জোড়াকে স্পর্শ করে বাদশার ভালোবাসাগুলোকে মনে করার চেষ্টা করতে থাকে কেয়া। এমন করলে কফি বানাতে পারবো না। গরম হচ্ছে, হতে দাও। আমার কাজে বিঘ্ন ঘটাচ্ছ কেন? ভারী গলায় জিজ্ঞাসা করলো বাদশা। কেয়া আর কিছু বলতে পারল না। বাদশা কেয়াকে সামনে ফিরালো। সামলাতে না পেরে পড়ে যেতে নেয় কেয়া। বাদশা ওর কোমর চেপে ধরল। কেয়ার দুহাত বাদশার দু কাঁধের উপর রাখা। কেয়ার গলায় মুখ ডুবিয়ে দিল বাদশা। আলতো চুমুতে ভরিয়ে দিচ্ছে কেয়ার গলা ও ঘাড়। কেয়াকে নিজের বুকের মাঝে আরও চেপে ধরে ডোন্ট ডিস্টার্ব মি বলে কেয়ার গালে ঠোঁট বুলিয়ে ওর কানের লথিতে আলতো করে কামড় বসালো বাদশা। কফি বানিয়ে বাদশার হাত ধরিয়ে বেরিয়ে আসতে নেবে তখনই হাতে টান পড়ে কেয়ার। চুলার পাশে মগটাকে রেখে কেয়াকে কোলে তুলে চুলার পাশের উঁচু জায়গাটায় বসিয়ে দিল বাদশা। কেয়ার গলার খানিকটা নিচেই লাল তিলটায় ঠোঁট বসালো বাদশা। কি করছো? কেউ চলে আসবে। কেয়াকে কোনো পাত্তা না দিয়ে বাদশা নিজের কিচেন রোমান্সে ব্যস্ত হয়ে পড়ল। বাদশা সময় অসময়ে রোমান্স আর কেয়ার লজ্জায় লাল হয়ে যাওয়া সব মিলিয়ে সময়গুলো স্বপ্নের মতো রঙিন হয়ে উঠছিল। ওরা একে অপরের মাঝে নতুনভাবে নিজেদের আবিষ্কার করছিল। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ প্লিজ।